আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। আজকে আমরা বঙ্কিমের উপর একটি ক্লাস করছি। বঙ্কিমের উপর আমরা দুটো ক্লাস করব, যদিও আমার বঙ্কিম সহ টোটাল তিনটা ক্লাস, একটা ক্লাস ছিল, এটাকে ভেঙে আমরা তিনটা করব। কারণ বঙ্কিমের উপন্যাস আলোচনা করতে গিয়ে, স্লাইড সাজাইতে গিয়ে, কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা বা তিনটার কাজ করতে গিয়ে অনেক টাইম লাগছে। সাথে হচ্ছে যেহেতু বঙ্কিম থেকে প্রতি বছরই প্রশ্ন, প্রতি বছর না মানে প্রায়ই প্রশ্ন আসে, এবং গুরুত্বপূর্ণ যে কয়েকজন আছে 11 জন, তার মধ্যে বঙ্কিম কিন্তু একজন। তো সেই বঙ্কিমটা আমরা একটু পড়ার চেষ্টা করব। আপনারা সবাই আছেন কিনা এখানে, আমাকে দেখা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। ভয়েসটা ক্লিয়ার কিনা আপনারা একটু কমেন্ট করুন প্লিজ। একজন আমাকে বলেছেন, স্যার বাংলা ভাইবার জন্য কি পড়বো? এই যে ভাইবার জন্য আজকে যে ক্লাসটা নেব, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনারা একটু কমেন্ট করেন। দুজন শিপা কমেন্ট করেছেন, শিপা সবসময় ক্লাস করেন, আর হচ্ছে মৌসুমিও ক্লাস করেন। তারপর হচ্ছে শিপা, দুইজনই ক্লিয়ার বলছেন। মাত্র 4 জন আমরা জয়েন করেছি। দেখেন, আমরা আজকে পড়বো হচ্ছে বঙ্কিম উপন্যাসের আজকে 3টা উপন্যাস এবং বঙ্কিমের সামগ্রিক আলোচনা করবো। প্রথম কথা সামগ্রিক আলোচনা করে তারপর হচ্ছে বঙ্কিমের 3টা উপন্যাস আলোচনা করব। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমাদের প্রথম যে প্রশ্নটা, যেটা প্রশ্ন পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে অসুবিধা নাই, আমি আমার মতো করে ক্লাস নিতে থাকি, আপনারা উপস্থিত হলে ভালো, না হলে অসুবিধা নাই, আমি আমার দায়িত্বটা পালন করছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে কোন গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, এখান থেকে একটা তথ্য আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে কাঁঠালপাড়া গ্রামে কি জন্মগ্রহণ করেছেন। এইটা যেহেতু বঙ্কিম খুব গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক বাংলা ভাষার জন্য, এই জন্য তার এই কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন সেটা জানা দরকার। তার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি নিজেও ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এবং এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং প্রথম ভারতীয় এবং বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন তিনি। আর ডেপুটি কালেক্টর ছিলেন তার বাবা। তো এইখানে যে তথ্যটা ইম্পর্টেন্ট, এটা আমি লাল কালি দিয়ে দিয়েছি, যেন বাংলা মানে প্রথম ভারতীয় বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি, কিংবা প্রথম গ্র্যাজুয়েট ছিলেন, তার বাড়ি হচ্ছে কাঁঠালপাড়া গ্রামে। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, জানতে পারেন। তো তিনি একটা পত্রিকার সাথে সাহিত্য চর্চা নিয়োগ করেছিলেন, সংবাদ প্রভাকর, এটা দিয়ে তার সাহিত্য শুরু, এবং তিনি প্রথমে ইংরেজি সাহিত্যে একটা উপন্যাস লিখেছিলেন, তার নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। তো রাজমোহনস ওয়াইফ এই একটা ইম্পর্টেন্ট, এবং তার উপন্যাসগুলো কী এবং তিনি মানুষ হিসেবে কেমন মনে রাখতে হবে যে বঙ্কিমের আগে আমরা যে উপন্যাসগুলো দেখেছিলাম, নববাবু বিলাস, কিংবা ফুলমণি করুণার বিবরণ, কিংবা আলালের ঘরে দোলাল এবং হুতুম পেঁচার নকশা, এই 4টা মানে কাহিনী বা আখ্যানধর্মী আমরা সাহিত্যকর্ম পেয়েছিলাম, যেগুলোকে আমরা বলছি নকশা। যেমন আমরা কি বলে ফুলমণি করুণার বিবরণ কিংবা হুতুম পেঁচার নকশা, ওটার মধ্যে নকশা শব্দটাই আছে। আর নববাবু বিলাস, এটা নকশা শব্দটা, নকশা নেই কিন্তু এটা একটা নকশা। আর আলালের ঘরে দোলাল, এটার মধ্যে উপন্যাসের বৈশিষ্ট্য মোটামুটি আছে, এই জন্য তাকে আমরা বলছি যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দোলাল। কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? আমাদের বঙ্কিমচন্দ্র তিনি পাশ্চাত্যের যে সাহিত্য, ওয়াল্টার স্কট বিশেষ করে, সেই ওয়াল্টার স্কটকে তিনি অনুসরণ করে তার উপন্যাসগুলো তিনি তৈরি করার চেষ্টা করেছিলেন। যে উপন্যাসের মধ্যে ইতিহাস আছে, ওয়াল্টার স্কট যে কাজটা করতেন, ইতিহাসের সাথে কল্পনাকে মিশ্রিত করে, ইতিহাস কল্পনা এগুলোর সাথে মিশ্রিত করে একটা অতি প্রাকৃত আবহাওয়া সৃষ্টি করতেন, এবং অনেক নাটকীয় ব্যাপার থাকতো, অনেক ঘটনার ঘনঘটা, এবং খুব ক্লাইম্যাক্স যেটা বলে আমাদের মুভিতে, বিশেষ করে যে মুভিগুলি থাকে, গোয়েন্দা মুভিগুলো থাকে, সেই মুভির মধ্যে যে ক্লাইম্যাক্সটা থাকে, হুট করে একটা খবর দেয়া, এই ব্যাপারগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে আছে। এবং তিনি এই যে বিদ্যাসাগর যে সাধু ভাষা
সাধু ভাষার যে জনক বিদ্যাসাগর আমরা জানি, যে বা বাংলা গদ্যের জনক হচ্ছে বিদ্যাসাগর। তো বিদ্যাসাগরের যে ভাষাটা ছিল সাধু ভাষা, সেইটাকে আরও পরিমার্জিত একটা সুন্দর রূপ দিয়েছেন, একটা কাব্যিক রূপ দিয়েছেন। যেমন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে দেখবেন এক ধরনের কাব্যিক ঢং আছে, একটা গতি আছে, মানে ভাষা এগিয়ে যাচ্ছে একেবারে খুব দুর্দান্ত গতিতে। তাহলে এই যে ভাষা, তিনি মনে 33 বছরের মতো চাকরি করে, 33 বছর লেখা আছে এই পদে, তিনি 33 বছর চাকরি করেছিলেন, লেখাই তো আছে। না না, কে তিনি প্রতিবাদী ছিলেন কোথায়? শেখ ইমরান হোসেন কোথায় প্রতিবাদী? তিনি ওরকম কোনো প্রতিবাদী বাংলা সাহিত্যে কেউ যদি প্রতিবাদী থাকেন সরাসরি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ছাড়া ওরকম কোনো প্রতিবাদী কবি নেই, বা সুকান্ত ভট্টাচার্য অর্থাৎ কমিউনিস্ট যারা ছিলেন তারা ছাড়া, নজরুল ছাড়া ওই অর্থে প্রতিবাদী কেউ ছিলেন না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ইংরেজের চাকরি করতেন, সম্পর্ক ভালোই ছিল, খারাপ ছিল না। ওকে, তো আমরা যেটা বলবো এখন, যেটা বলছিলাম, কি জানি বলছিলাম, যে তার সাহিত্যটা, তো সেই সাহিত্যটা সেই অল্টার স্কট বা সেই ইউরোপীয় সাহিত্যকে বা ইউরোপীয় যে উপন্যাসগুলো আছে সেগুলোকে তিনি অনুসরণ করে বাংলায় সেটা রূপান্তর করে দিয়েছিলেন। এই জন্য তাকে বলা হচ্ছে বাংলা উপন্যাসের জনক, বাংলা উপন্যাসের জনক। তবে তিনি বাংলা ভাষাটার ক্ষেত্রে তার যতটা গুরুত্বপূর্ণ, বাংলা ভাষায় তিনি যা সৃষ্টি করেছেন, যা দিয়েছেন, তিনি ভাষাটাকে যতটা, ভাষা এবং সাহিত্যটাকে যতটা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এইখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রগতিশীল কোনো লেখক ছিলেন না। তার মধ্যে এক ধরনের হিন্দু মৌলবাদী চিন্তা ছিল, হিন্দুত্ববাদী চিন্তা, মানে বিজেপি যেরকম এখন, মানে একটা ডানপন্থী ছিলেন তিনি, তিনি উদারপন্থী ছিলেন না। এবং তিনি যে একটা সাম্প্রদায়িক চিন্তা, তিনি হিন্দু এবং মুসলিমদের মধ্যে, তার মধ্যে এক ধরনের সাম্প্রদায়িক তার চিন্তা ছিল, মুসলিমদেরকে তিনি দেখতে পারতেন না, কিংবা তার উপন্যাসের মধ্যে মুসলিম চরিত্রগুলো আসলে সেগুলোকে একভাবে তিনি দেখিয়েছেন, আর হচ্ছে হিন্দু চরিত্রগুলোকে আরেকভাবে দেখিয়েছেন। এই জন্য বঙ্কিমচন্দ্রের সমালোচনা একেবারে সবাই করেন, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই। এই শুধু মুসলিমরা যে বঙ্কিমচন্দ্রের করেন, কি বলে সমালোচনা করে এরকম না, যারা প্রগতিশীল যারা আছে, যারা সাহিত্যের যারা পাঠক, তারা সবাই এই সাম্প্রদায়িক বঙ্কিমের কথা বলেন। তো শিল্পী হিসেবে বঙ্কিম যতটা বড়, মানুষ হিসেবে বঙ্কিম ততটা বড় নয়। মানুষ হিসেবে এটা তুলনা করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শিল্পী হিসেবে অত বড় না, সাহিত্যিক হিসেবে অত বড় না, কিন্তু মানুষ হিসেবে তিনি অনেক বড়। আর তার বিপরীত চিত্র হচ্ছে বঙ্কিম শিল্পী হিসেবে অনেক বড়, তাকে সাহিত্য সম্রাট বলা হচ্ছে তার উপাধি, তিনি সাহিত্য সম্রাট, বাংলা উপন্যাসের জনক, কিন্তু মানুষ হিসেবে ঠিক ততটাই উল্লেখযোগ্য নন। এবং সাম্য নামে তার একটা প্রবন্ধের বই ছিল, এটা 1889 খ্রিস্টাব্দে। সেই সাম্যটা ইউরোপীয় যে সাম্যবাদের যে ব্যাপারগুলো আছে এইগুলো নিয়ে প্রশ্ন করছিল, এবং তিনি সুকৌশলে এই সাম্য নামের বইটা বাজার থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। এবং তিনি যেহেতু নীতিবাদী বঙ্কিম বলা হচ্ছে, খুব নীতিবাদী, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মের বা সনাতনী ধর্মের যে কালচার, তাদের ধর্মীয় যা আচার, এইগুলোর প্রতি শ্রদ্ধা রেখে তিনি 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 সাহিত্য রচনা করতেন এবং সমাজে সেইভাবে ভূমিকা রেখেছিলেন। যে কারণে যারা সনাতনী যারা আছে, হিন্দু যারা আছেন, স্বাভাবিক যারা, মানে যারা হচ্ছে ধর্মকর্মটাকে মানেন, প্রগতিশীলের কথা বলছি না, প্রতিক্রিয়াশীল যারা, তারা বঙ্কিমকে একটা উপাধি দিয়েছিলেন, সে উপাধির নাম ছিল ঋষি। তাকে ঋষি বলেও ডাকা হতো। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত জীবনী বা তিনি মানুষ হিসেবে এই যে সমালোচনা করছি, তিনি এগুলোর ঊর্ধ্বে যেতে পারেন নাই, এবং তার যে সীমাবদ্ধ যে ব্যাপারটা, এটা তার সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই। যেমন তিনি বিধবা বিবাহটাকে এটাকে এক ধরনের নেগেটিভভাবে দেখেছেন, এবং সমাজের যে বিধবা যারা আছে, যে সুন্দরী বিধবা, এদেরকে তিনি মানে বিষ বৃক্ষ হিসেবে চিন্তা করতেন, এদেরকে তিনি একটু কটাক্ষ করে দেখতেন, এদেরকে তিনি দেখতে পেতেন না। অর্থাৎ ওই বিধবাদের প্রতি যে একদম সিম্পিটি কাজ করবে, এই ব্যাপারটা তার মধ্যে নেই। তার চিন্তা ছিল, বঙ্কিমের পক্ষপাত ছিল যে যারা সংসার ধর্ম পালন করে যেসব নারী, এদের প্রতি তার এক ধরনের ছিল,
পক্ষপাত ছিল, এবং যারা হচ্ছে বিধবা, সুন্দরী বিধবা, এই সুন্দরী বিধবা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কী পরিমাণ ক্ষতিকর, এইটা তিনি তার উপন্যাসগুলোর মধ্যে দেখিয়েছেন। এবং তিনি যখন মুসলিম কোনো ক্যারেক্টার তার এর মধ্যে চলে আসতো, মানে ধরেন কোতলখা, মানে পাঠানদের কোতলখা, কিংবা ওই রাজসিংহ উপন্যাসের মধ্যে আওরঙ্গজেব, এদেরকে বা দরিয়া বিবি, অন্য যারা ছিল, কী নাম তার, মোবারক, এদেরকে তিনি যেভাবে তুলে ধরেছেন, তার চাইতে আরও চমৎকারভাবে তিনি ওই রাজসিংহ উপন্যাসের যে মানিক লাল কিংবা রাজসিংহকে তিনি তুলে ধরেছেন, কিংবা তিনি যেভাবে ওই যে চঞ্চল চৌধুরী না, মানে ওই কি, এটার নাম কি, মেয়েটার নাম চঞ্চল কুমারী, তো চঞ্চল কুমারীকে তিনি যেভাবে তুলে ধরেছেন সেইভাবে কিন্তু তিনি জেবুন্নেসা বা অন্যদেরকে তুলে ধরেন না। ওদেরকে জেবুন্নেসারকে তিনি দেখাচ্ছেন যে নারীর, মানে পুরুষের প্রতি তার লোভ লালসা কামনা। অর্থাৎ একমাত্র রাজসিংহ উপন্যাস যদি একটা উপন্যাসে কেউ পড়ে, তাহলে হিন্দু এবং মুসলিম ক্যারেক্টারের প্রতি তার যে ভাষাগত যে পার্থক্য, এটা কিন্তু পরিলক্ষিত হয়। তো যে কারণে সমালোচকরা বলছেন যে শিল্পী বঙ্কিম বারবার পরাজিত হয়েছে নীতিবাদী বঙ্কিমের কাছে। তো শিল্পী বঙ্কিম তিনি পরাজিত হয়ে গেছেন নীতিবাদী, অর্থাৎ এই শিল্পী তিনি কিন্তু অনেক বড়, তিনি চাইলে আরও অনেক বড় কিছু লিখতে পারতেন, সাম্যবাদের ব্যাপার বা এসব অনেক কিছু লিখতে পারতেন, কিন্তু তার যে নীতিবাদী চিন্তা, ধর্মীয় গোড়ামির যে চিন্তা, এইটা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। ওভারঅল আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আমাদের যে বাংলা যে উপন্যাস কিংবা বাংলা যে গদ্য, বাংলা যে ভাষা, এইটার ইতিহাসে বঙ্কিমচন্দ্রের যে অবদান, সেটা অনস্বীকার্য, এবং সেটা স্বীকার করতেই হবে, এবং সেটা না করে কোনো উপায় নেই। এবং তার যে উপন্যাস, তার যে নির্মাণ শৈলী, তার যে লেখার ধরন, আবহাওয়া সৃষ্টি, সব কিছু দারুণ 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 একটা উপন্যাসের, সার্থক উপন্যাসের ক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একেবারে নিখুঁতভাবে তিনি সৃষ্টি করতে পেরেছেন। কিন্তু ওই যে নীতিবাদী ব্যাপার, এই ব্যাপারের কারণে বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন মানে ঘটনা, বিভিন্ন কিছু তিনি এটার মধ্যে সাম্প্রতিক ব্যাপারগুলো চলে আসছে। ওকে, তো আমরা একটু আগাই, দেখি যে তার একটা পত্রিকা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদের পরীক্ষা আসবে, বঙ্গদর্শন পত্রিকা। এটা তারিখ মনে রাখবেন, মানে ডেট মনে রাখবেন, 1872 খ্রিস্টাব্দ, এবং তার উপাধি সাহিত্য সম্রাট, এই কথাটাও মনে রাখা জরুরি। তো তার এই ধর্ম, দর্শন, সাহিত্য, এগুলো নিয়ে তার বিভিন্ন প্রবন্ধ রয়েছে, সেই প্রবন্ধের কিছু বই আছে। এটা যদিও আমি এই স্লাইডগুলোতে এখনও দেই নাই। কৃষ্ণ চরিত্র নিয়ে আছে, তার বিবিধ প্রবন্ধ আছে, তারপরে হচ্ছে এরকম সাহিত্য নিয়ে তার বিভিন্ন প্রবন্ধ রয়েছে। তো তার বই হচ্ছে 34টা। তার যে উপাধিগুলো দেখেন, সাহিত্য সম্রাট, বাংলা উপন্যাসের জনক, বা বাংলার ওয়াল্টার স্কট বলা হয় তাকে, এবং তাকে যে হিন্দুরা তাকে ঋষি উপাধিও দিয়েছিল। তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। তো তার মোট উপন্যাস হচ্ছে 15টি, কিন্তু বাংলা উপন্যাস হচ্ছে 14টি। একটি তার ইংরেজিতে, এটা আমরা দেখেছি, ইংরেজি উপন্যাসটা হচ্ছে কি রাজমোহনস ওয়াইফ, ঠিক আছে। দেখেন, ওই একজন শেখ ইমরান বলেছেন, উর্মির কথা বলেছেন, এবং এটা ভারতবর্ষ যখন ইংরেজদের দখলে, তখনকার সমাজ বাস্তবতা আর এখনকার অনেক ব্যবধান। যেমন আমি যদি এখন একটা ফেসবুকে একটা পোস্ট করি, ধরেন আমি ক্লাসটা শেষ করার পর আমি একটা ফেসবুকে একটা পোস্ট করলাম, এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে যদি সরকার বিরোধী বা কিছু একটা করি, এবং আমি আগামীকাল বা তার পরশুর মধ্যে দেখবেন আমার সাসপেনশন চলে আসছে। কিন্তু যদি এমন হয় যে আরও 200 বছর আগে, 150 বছর আগে আমি কোনো একটা সাহিত্যের মাধ্যমে, কোনো একটা গল্প উপন্যাসের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমি ইংরেজদের বিরুদ্ধে কিছু লিখেছি, সেটা কিন্তু ইংরেজদের কাছে যাওয়া এটা অনেক কঠিন একটা ব্যাপার। সেখান থেকে অশিক্ষিত মানুষ যারা আছে, ম্যাক্সিমাম মানুষ অশিক্ষিত ছিল, পড়তে পারত না, এবং সাহিত্য থেকে রস আস্বাদন করা এটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। তো সেই সময়ে বঙ্কিমচন্দ্র তার বিভিন্ন কিছুর মধ্যে, লেখার মধ্যে হয়তো বলেছেন, কিন্তু ওইটা এখনকার সাথে এটা
তুলনা করলে একেবারে বোকামি হবে। ইভেন আরও অনেক পরে পাকিস্তান পিরিয়ডে আমরা দেখব যে শওকত ওসমান তার একটা উপন্যাস আছে কৃতদাসের হাসি, একটা রূপক উপন্যাস। তো সেই কৃতদাসের হাসির জন্য তিনি 1962 খ্রিস্টাব্দে তিনি পুরস্কার পেয়েছেন, মানে বাংলা একাডেমি এখন যেটাকে বলছি, এটার নাম ছিল তখন আদমজি পুরস্কার। তো সেই আদমজি পুরস্কার এটা পাকিস্তানিরা দিত। তো ওখানে দেখাচ্ছে যে বাদশাহ হারুনুর রশিদ, হ্যাঁ, অত্যাচারী বাদশাহ হারুনুর রশিদকে তিনি দেখাচ্ছে, তিনি এই বাদশাহ হারুনুর রশিদদেরকে দিয়ে তিনি দেখাচ্ছেন হচ্ছে পাকিস্তানদেরকে দেখাচ্ছেন, এবং ওখানকার যে কৃতদাস যে এটা হচ্ছে আমাদের যে স্বাধীনতা হচ্ছে আমাদের হাসিটাও রূপকভাবে দেখাচ্ছেন। মানে যে যে উপন্যাসটা পাকিস্তানিদের পক্ষে লেখা হলো, বিপক্ষে লেখা হলো, সেই উপন্যাসের জন্য কিন্তু পাকিস্তানিরা আবার পুরস্কার দিচ্ছেন শওকত ওসমানকে। ওই সাহিত্যিকরা ছলে বলে কৌশলে সরকারের বিরুদ্ধে লিখতে পারেন, কিন্তু প্রকাশ্যে বা এখন যেটা মানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা আন্দোলন করা, এটা সোটাফ, এটা তখনও হয়তো ইয়াদের সামনে গিয়ে এটা করা সম্ভব ছিল না। ইভেন আপনারা, আমি তো লেখালেখি করি, আমার উপন্যাসও যদি আপনি পড়েন, আমার গল্প যদি পড়েন, তারপরে আপনারা কিন্তু অনেক কিছু খুঁজে পাবেন। তো সেই পড়ার ব্যাপারটা কজনে পড়ে, খুঁজে কজনে বের করে। তো ধরেন আমি একটা সময় হয়তো আমি ধরেন অনেক বিখ্যাত হয়ে গেলাম, আমি মারা গেলাম, তারপরে মানুষ আমাকে নিয়ে গবেষণা করলো, তখন বললো হ্যাঁ নারী মেহেদী ধ্রুব তো ওই 1920-22 খ্রিস্টাব্দে তখন তো তিনি প্রতিবাদ করে এই গল্প লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন, এটা লিখেছিলেন, সেটা লিখেছিলেন, সেটা আরও অনেক পরের একটা ব্যাপার। ঠিক আছে, তো সাহিত্য দিয়ে প্রতিবাদ করলে এটা তাৎক্ষণিক কোনো রেজাল্ট পাওয়া যায় না। ঠিক আছে, কবিতা হলে পাওয়া যায়, কবিতা বা গান এটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়, কিন্তু ওই আপনি উপন্যাস লিখে তারপর একটা প্রতিবাদ করবেন, এটা মানুষের কাছে পৌঁছাবে না, কিংবা মানে লিখে গল্প লিখে, এটাও না। ওকে, তারপরে আমরা দেখি তার কিছু ত্রয়ী উপন্যাস আছে। ত্রয়ী উপন্যাসকে এটাকে ট্রিলজি বলা হয়, ধারাবাহিক। তো এর মধ্যে আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম, এই সিরিয়ালটা আপনারা মনে রাখতে পারেন কিভাবে। ধরেন এখান থেকে নিলেন এখান থেকে নিলেন হচ্ছে দে, এখান থেকে নিলেন হচ্ছে আদেশি, তাহলে কি আদেশি, এভাবে মনে রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে মনে রাখতে পারবেন। ওকে, তাহলে আমরা তার একটা দেখি, রম্য রচনা দেখি, যে কমলাকান্তের দপ্তর, তার ছদ্মনামও ছিল কমলাকান্ত। তার উপন্যাস প্রবন্ধগুলো দেখি লোকরহস্য, বিজ্ঞান রহস্য, বিবিধ প্রবন্ধ, তারপর হচ্ছে কৃষ্ণচরিত। হ্যাঁ, এর মধ্যে সাম্য যেটা ছিল, এটা কিন্তু সাম্য একটা ছিল, সাম্য এটা 1879 খ্রিস্টাব্দে সাম্য। তো এই সাম্য এটা বাজার থেকে তিনি তুলে নিয়ে গিয়েছিলেন। এবার আমরা যেটা পড়বো, দুর্গেশ নন্দিনী উপন্যাসটা পড়বো, যে বাংলা সাহিত্যের প্রথম যে উপন্যাস দুর্গেশ নন্দিনী, এবং এই দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্যে আসলে কি আছে, এটা কি আমরা মানে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলছি, এটা আমরা একটু ডিটেলে পড়ার চেষ্টা করব। আচ্ছা, একটা ডিটেল, আমি এটা আস্তে আস্তে কথা বলছি তো এই জন্য, আচ্ছা জোরে জোরে বলতেছি। হ্যাঁ, ওকে, তো দুর্গেশ নন্দিনী, দুর্গেশ অর্থ হচ্ছে দুর্গ প্রধান, নন্দিনী মানে হচ্ছে মেয়ে, তাহলে দুর্গেশ নন্দিনী শব্দ হচ্ছে দুর্গ প্রধানের মেয়ে, কন্যা। তো সেই দুর্গ প্রধানের নাম হচ্ছে বীরেন্দ্র সিংহ। বীরেন্দ্র সিংহ। আমরা আসলে এখানে এই এটা মূল কাহিনীটা এখানে দেখা যাচ্ছে, এবং কাহিনীর উৎসটা এটা তিনি একটা কিংবদন্তি থেকে নিয়েছেন। কিংবদন্তি, কিংবদন্তি মানে হলো লোকশ্রুতি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার পিতামহার কাছ থেকে একটা গল্প শুনেছিলেন, যে পাঠানরা একবার এক জমিদারকে ধরে নিয়ে গিয়েছে, জমিদারকে এবং পরিবার সহ ধরে নিয়ে গিয়েছে, এবং সেখানে গিয়ে ওই জমিদারকে হত্যা করেছেন, এরকম একটা কাহিনী তিনি তার জীবদ্দশায় তিনি শুনেছিলেন। সেই কাহিনী থেকে তিনি তার শোনা কাহিনী থেকে তিনি এটা নিয়েছেন, এবং এটার মধ্যে ইতিহাসের একটা ব্যাপার আছে। তো ওই যে কিংবদন্তি দেখেন, কিংবদন্তি ছিল উড়িষ্যা অধিকারী পাঠানরা মান্দারান অঞ্চলের, বর্তমানে এটা হুগলি জেলা বলছে, জমিদার বাড়ি লুট করে নিয়ে গেছিলেন, এটা হচ্ছে মূল কাহিনী। তো আমি এটার মূল কাহিনীটা আপনাদের একটু বলি। এটা হবে সম্রাট, হ্যাঁ ভেঙে গেছে। মূল বিষয়টা হচ্ছে মোগল আর পাঠান। তখন দিল্লির ঈশ্বর হচ্ছে মোগল সম্রাট আকবর, আর এইদিকে মানে
বর্তমানে যে বাংলা, উড়িষ্যা বা এই অঞ্চলগুলোতে পাঠানরা থাকতো। পাঠানরা এরাও মুসলিম, এরা শাসন করত। তো মোগলরা সবাইকে নিয়ন্ত্রণে নিয়ে আসলে ওই মোগলদের নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আর এই অঞ্চলে যে বাংলা, বিহার, উড়িষ্যার মান্দারণ বা এই অঞ্চলের বিষ্ণুপুর, এই বিভিন্ন জায়গা ছিল, এগুলো ছোট্ট ছোট্ট জমিদারের মতো ছোট ছোট জায়গা ছিল, রাজ্য ছিল, এদেরকে রাজপুত বলা হতো। বিভিন্ন হিন্দু রাজারা এগুলো শাসন করত এবং এরা হচ্ছে এদের অধীনে থাকতো, মানে মোগলদের অধীনে। এরা হচ্ছে মোগলদের আজ্ঞাবহ। তো এই যে পাঠান যারা আছে, এই পাঠানরা মোগলদের অর্থাৎ সম্রাট আকবরকে তারা মানত না। তো সম্রাট আকবরের সাথে একবার এই মুঘলদের যুদ্ধ শুরু হবে। এখন ওই পাঠান যে নবাব, তার নাম হচ্ছে কতলু খাঁ। তো সেই কতলু খাঁ এই গড়নারায়ণের যে রাজা আছে, তার নাম হচ্ছে বীরেন্দ্র সিংহ। তো সেই বীরেন্দ্র সিংহের কাছে সৈন্য সাহায্য চায়। কিন্তু এখন এই হিন্দু যেসব রাজা ছিল ছোট ছোট, তারা তো আবার মোগলদের অধীনে ছিল। তো পাঠানদের কথা এই বীরেন্দ্র মেনে নেয় নাই এবং সে বরঞ্চ মোগলদের কথা শুনেছে। এতে কতলু খাঁ পাঠান, তার যে সেনাপতির নাম হচ্ছে উসমান, তো উসমানকে পাঠায় এই বীরেন্দ্র সিংহকে এবং তার পরিবার সবাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে কাহিনী, এই কাহিনীটা থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নাটকটি লিখেছেন। তো আমাদের মূল ব্যাপারটা হচ্ছে, মূল অংশটা মানে দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনীর আসল নাম হচ্ছে তিলোত্তমা। অর্থাৎ ওই যে দুর্গেশ নন্দিনী বলতে কোন দুর্গ, ওই যে গড় মান্দারণ বীরেন্দ্র সিংহ, তার মেয়ের নাম হচ্ছে তিলোত্তমা। এবং এই তিলোত্তমার মা হচ্ছে, মানে সৎ মা হচ্ছে বিমলা। তো এই তিলোত্তমা এবং বিমলা এরা একবার গেল, কি বলে, একটা পূজা দিতে গেল। তো পূজা দিতে গেছে, ওই মুহূর্তে ঝড় তুফান আসলে ওই তিলোত্তমাই কিন্তু দুর্গেশ নন্দিনী, কিন্তু মানে দুর্গেশ নন্দিনী বলতে অর্থাৎ দুর্গপ্রধানের মেয়ে, তার নাম হচ্ছে তিলোত্তমা। তার যে সৎমা বিমলাকে নিয়ে মন্দিরে পূজা দিতে গেল। তো সেই এত ঝড় তুফান আসে যে সবাই পালকি টালকি সবাই যে যার মতো করে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তারা তখন একটা ভগ্ন মন্দিরে আশ্রয় নেয়। আর এইখানের যে আছে, কি বলে, আমাদের এই উপন্যাসের যে নায়ক, তার নাম হচ্ছে জগৎ সিংহর বাপ হচ্ছে মানসিংহর বোনকে আবার বিয়ে করেছে হচ্ছে সম্রাট আকবর। তো সম্রাট আকবর মানসিংহকে বলে যে তুমি এই কতলু খাঁকে শায়েস্তা করার ব্যবস্থা করো। তখন মানসিংহ তার ছেলে জগৎ সিংহকে পাঠায় এই অঞ্চলগুলোতে, এই যে মান্দারণ, গড় মান্দারণ, তারপরে হচ্ছে বিষ্ণুপুর, এই অঞ্চলগুলোতে অল্প কিছু সৈন্য যায়, যে তুমি চোরাগুপ্তা হামলা করবা আর হচ্ছে খোঁজখবর রাখবা যে আসলে কতলু খাঁকে কীভাবে, পাঠান যে নবাব কতলু খাঁ, তাকে কীভাবে করা যায়, কি বলে, শায়েস্তা করা যায়। তখন ওই বিষ্ণুপুর থেকে গড় মান্দারণ যাচ্ছিলেন হচ্ছে জগৎ সিংহ, তখন সেও ঝড়ের কবলে পড়ে। তো ঝড়ের কবলে যখন পড়ে, তখন সে গিয়ে একটা মন্দিরে আশ্রয় নেয়। এখন মন্দিরে আশ্রয়, ওই মন্দিরেই কিন্তু ওই তিলোত্তমা এবং তার মা বিমলা আশ্রয় নিয়েছে। এখন ওখানে ওই তিলোত্তমা জগৎ সিংহকে দেখে, জগৎ সিংহ তিলোত্তমাকে দেখে, দুজনকে ফার্স্ট সাইটেড লাভ, অর্থাৎ প্রথম দেখে তাদের প্রেম হয়ে যায়, কিন্তু তারা কেউ কারো পরিচয় দেয় না। কিন্তু জগৎ সিংহকে বিমলা এবং ওই তিলোত্তমা বলে যে 15 দিন পরে এইখানে এসে সে দেখা করবে। তো পরবর্তীতে ওই কতলু খাঁ, অর্থাৎ পাঠান যে নবাব কতলু খাঁ, তার যে সেনাপতি, তার নাম হচ্ছে উসমানকে পাঠায় এই বীরেন্দ্র সিংহ, অর্থাৎ গড় মান্দারণের যে রাজা আছে বীরেন্দ্র সিংহ, এবং তার মেয়ে তিলোত্তমা, তার বউ বিমলা, এদের সবাইকে গ্রেফতার করার জন্য। তো গ্রেফতার করতে যখন যায়, তখন কিন্তু আবার আমার জগৎ সিংহ ওখানে ওদের তিলোত্তমার সাথে দেখা করতে যায়। দেখা করতে গেলে ওই যুদ্ধের মধ্যে জগৎ সিংহ পড়ে। জগৎ সিংহ অনেক চেষ্টা করে যুদ্ধ করার জন্য, কিন্তু যুদ্ধে সে পরাজিত হয় এবং কতলু খাঁ অর্থাৎ পাঠানরা ওই বীরেন্দ্র সিংহ, তার স্ত্রী বিমলা এবং মেয়ে তিলোত্তমা এবং সাথে হচ্ছে জগৎ সিংহকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তো গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হয়, তখন হুট করে ইয়ার জ্ঞান খোলে। জ্ঞান কার,
জগৎ সিংহ যখন সে তার জ্ঞান ফিরে পায় তখন সে দেখে যে কুতলুখার প্রাসাদ এসে এবং কুতলুখার মেয়ে তার নাম হচ্ছে আয়েশা, আয়েশা তার সেবা শুশ্রূষা করছে এবং আয়েশা এই রাজপুত জগৎ সিংহের চেহারা দেখে, তার লাবণ্য দেখে সে মারাত্মকভাবে ইমপ্রেস হয় এবং প্রেমে পড়ে যায়, কিন্তু জগৎ সিংহ প্রেমে পড়ে না। মানে এইখানে ওই নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমনভাবে দেখাইছেন যে একজন হিন্দু যুবকের প্রতি একজন মুসলিম নারী কিভাবে প্রেমে পড়েছেন, কিন্তু হিন্দু যুবকের সামান্য পরিমাণ আগ্রহ নাই, এরকম একটা ব্যাপার আছে। তো এটার বিনিময়ে অর্থাৎ এই যে দুর্গেশ নন্দিনীর বিপরীতে ইসমাইল হোসেন সিরাজি তিনি কিন্তু এটার বিপরীতে আরেকটা লিখেছিলেন, তার নাম ছিল রায় নন্দিনী। সেখানে তিনি দেখিয়েছেন যে না, যে তুমি সাম্প্রদায়িক বঙ্কিম, তুমি দেখাচ্ছ যে একজন মুসলিম যুবক তার কোনো কামনা বাসনা নাই ওই আয়েশার প্রতি, কিন্তু একজন মুসলিম মেয়ে আয়েশা সে আবার এই হিন্দু যুবকের প্রতি তার এইরকম কামনা বাসনা বা এরকম সে প্রেমে পড়ে গেছে, পাগল হয়ে গেছে, এইটা তুমি ভুল দেখাইছো। প্রেম যদি দেখাইতে তাহলে দুজনের প্রেমই দেখাও, কিন্তু তুমি একতরফাভাবে যেটা দেখাইছো এটা সাম্প্রদায়িক চিন্তা। তখন ইসমাইল হোসেন সিরাজি এটার বিপক্ষে তিনি লিখলেন রায় নন্দিনী, লিখে তিনি দেখাইলেন যে মেয়ে হচ্ছে হিন্দু আর ছেলে হচ্ছে মুসলিম, এরকম দেখাইছে প্রেমের, মানে ঠিক এর উল্টাটা দেখাইছে। বললাম না বঙ্কিমের ভিতরে কোথাও এক ধরনের ছিল তার, মানে ওখানে যদি ব্যাপারটা এরকম হতো যে দেখাইতো যে না হ্যাঁ জগৎ সিংহ কি পছন্দ করতেছে কি জানি, মেয়েটা নাকি আয়েশাকে পছন্দ করে, তাদের মধ্যে সত্যি সত্যি একটা দুজনের ভালো লাগা ছিল, তাহলে এইটা হয়তো সাহিত্যটা হতো। কিন্তু এখানে সাহিত্যটা হয়েছে কিন্তু একটু খর্ব হয়ে গেছে ওনার দেখানোর দৃষ্টিটা। ওকে, তো ওখানে কি বলে বিচার করা হয়, ওই বীরেন্দ্র সিংহের বিচার করা হয়, কুতলুখা বিচার করবে এবং বিচারে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বা একটা প্রহসনমূলক একটা বিচার বসায়। সেই বিচারে বীরেন্দ্র সিংহ যে রাজা আছে, রাজা বীরেন্দ্র সিংহ, এই বীরেন্দ্র সিংহকে মৃত্যুদণ্ড দেয়। আমি আসলে বেশি আগে গেছি মনে হয়, হ্যাঁ, তো মৃত্যুদণ্ড দেয়। এখানে আছি আমরা, হ্যাঁ, মৃত্যুদণ্ড দেয় এবং ওই তিলোত্তমাকে উপপত্নী বানায়। তখন এই হত্যার কি বলে স্বামী হত্যার প্রতিশোধ নিতে বিমলা ছদ্মবেশ ধরে খুব কৌশলে কুতলুখাকে হত্যা করে ফেলে। তো কুতলুখাকে যখন হত্যা করে ফেলে তখন ওই ক্ষমতা কুতলুখার মেয়ে আয়েশার কাছে যায়। আয়েশার বানানটা মূর্ধন্য শব্দে লিখছে, আয়েশার কাছে যায়। আয়েশার কাছে গেলে এখন আয়েশা তো এমনিতেই জগৎ সিংহকে পছন্দ করে, তো আয়েশা জগৎ সিংহ, তিলোত্তমা, বিমলা সবাইকে মুক্ত করে দেয়। এবং এইখানে আবার আরেকটা ঘটনা ঘটে যে ওই যে উসমান কিন্তু আবার আয়েশাকে বিয়ে করতে চায়। তো আয়েশাকে বিয়ে করতে চায়, কিন্তু আয়েশা উসমানকে কিন্তু পছন্দ করে না, সে পছন্দ করে ভাই হিসেবে পছন্দ করে। এবং উসমান জানতে পারে যে এই আয়েশা জগৎ সিংহকে ভালোবাসে। তখন উসমান দৌড়াইয়া আসে এই জগৎ সিংহর সাথে যুদ্ধ করার জন্য, এবং যুদ্ধে উসমান হেরে চলে যায়। তো ওই দেওয়ার পরে কি বলে আয়েশা সবাইকে মুক্ত করে দিলে এই পাঠানদের সাথে ইয়াদের কি বলে নাম কি তার মুঘলদের অর্থাৎ সম্রাট আকবরের একটা সন্ধি হয়, অর্থাৎ পাঠান এবং মুঘলদের মধ্যে সন্ধি হয়। আর ওখানে যেহেতু বীরেন্দ্র সিংহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কুতলুখাকেও মেরে ফেলা হয়েছে, তখন ওই যে গড় মান্দারণ যে অঞ্চল, যে রাজ্যটা, সেখানে ওই যে বিমলা তাকে সেইখানে রাজ্য অভিষেক করা হয়। এবং এই বিমলার মেয়ে তিলোত্তমার সাথে রাজসিংহের অর্থাৎ মানসিংহের ছেলে জগৎ সিংহের দুমদাম করে বিয়ে হয় এবং আমাদের কিন্তু আয়েশা দেশ পরিত্যাগ করে। এইভাবে আমাদের এই উপন্যাসটা শেষ হয়েছে। তো উপন্যাসের কাহিনীটা কি বুঝতে পেরেছেন? উপন্যাসের কাহিনী আমি যেটা বলছি, মানে কাহিনীটা বুঝতে পেরেছেন? কাহিনীটা মানে হলো যে মুঘলদের সাথে পাঠানদের দ্বন্দ্ব। এখন এই পাঠানদের শায়েস্তা করার জন্য আকবর মানসিংহকে বলে যে তুমি এটা ব্যবস্থা নাও। মানসিংহ তার ছেলে জগৎ সিংহকে বলে ব্যবস্থা নাও।
এখন সে যখন ব্যবস্থা নিতে গেছে তখন ঘটনাচক্রে দেখা হচ্ছে গড় মান্দারানের রাজা বীরেন্দ্র সিংহের মেয়ে তিলোত্তমার সাথে। আর ওইটাকে বলছি আমরা দুর্গেশ নন্দিনী, অর্থাৎ এখানে দুর্গ প্রধান বলতে আমরা বোঝাচ্ছি বীরেন্দ্র সিংহকে। তো তিলোত্তমা অনেক সুন্দর, তিলোত্তমার সাথে জগৎ সিংহের দেখা হয় এবং ঘটনাচক্রে ওই কতলুখা যেহেতু ওই বীরেন্দ্র সিংহকে ওর গড় মান্দারণের রাজাকে ধরে নিয়ে যায়, জগৎ সিংহকে নিয়ে যায়। এখন জগৎ সিংহকে দেখে ওই কতলুখার যে মেয়ে আয়েশা সে খুব প্রেমাসক্ত হয়। কতলুখা প্রহসনমূলক বিচার করে বীরেন্দ্র সিংহকে মৃত্যুদণ্ড দেয়। স্বামী হত্যার প্রতিশোধ নিতে গিয়ে বিমলা খুব সাহসী ভূমিকা অবতীর্ণ হয়। সে ছলে বলে কৌশলে ছদ্মবেশ ধরে কতলুখাকে হত্যা করে ফেলে। তখন কতলুখাকে হত্যা করলে কতলুখার মেয়ে আয়েশা সিংহাসনে বসে সে তার প্রণয় প্রার্থী, মানে সে যে যাকে ভালোবাসে সেই জগৎ সিংহ, এবং জগৎ সিংহর সাথে সাথে ওই বিমলা তারপরে তিলোত্তমা এদেরকে মুক্ত করে দেয়। মুক্ত করে দিলে ওই বিমলা তার যে স্বামীর রাজ্য গড় মান্দারণ সেটার অধিকারিণী হয় এবং জগৎ সিংহের সাথে ওই তিলোত্তমার ধুমধাম করে বিয়ে হয়। আয়েশা দেশ পরিত্যাগ করে। এই হলো মোটামুটি কাহিনী। তো কাহিনীটা কি বুঝতে পেরেছি আমরা? তো কাহিনীটার মধ্যে প্যাচ আছে আর কি, যথেষ্ট প্যাচাপ্যাচি ঝামেলা আছে, এবং ভাষাটা যেহেতু আগের, এটা পড়তে গিয়ে আপনাদের প্রবলেম হবে। তো এইখানকার যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো মনে রাখবেন। তিলোত্তমা, তাহলে চরিত্র হচ্ছে তিলোত্তমা, বিমলা, উসমান। তিলোত্তমা চরিত্রটা কার, বা দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি, এটা কত সালে প্রকাশিত হয়েছিল, 1865 সালে প্রকাশিত হয়েছিল। এই কথাগুলো এখানে ইম্পর্টেন্ট। তিলোত্তমা, জগৎ সিংহ, বিমলা। ওকে, আপনারা কি আছেন নাকি? আজকে আমরা 3টা উপন্যাস আলোচনা করব। আমাদের বঙ্কিমের সবগুলো উপন্যাস আলোচনার দাবিদার। তো বঙ্কিমের সবগুলো উপন্যাস, আজকে সবগুলো উপন্যাস মানে 14টা উপন্যাস, তো অনেকগুলো উপন্যাস আলোচনা করলে অনেক টাইম লাগবে। অলরেডি একটা আলোচনা করতে 31 মিনিট লেগেছে। তাহলে আমরা 3টা আলোচনা করব। 3টা আলোচনা করার পরে আগামী ক্লাসে আমাদের সাহিত্যের ক্লাস আছে। আগামী ক্লাসে আমরা পরবর্তী যে উপন্যাসগুলো আছে এগুলো অল্প অল্প আলোচনা করব, কারণ পরবর্তী উপন্যাসগুলো একটু সহজ, মানে পরে যেগুলো আছে এগুলো কাহিনীটাও খুব ছোট ছোট এবং সহজ, তো ওইগুলো আমরা খুব সহজে আলোচনা করতে পারবো। মেইনলি হচ্ছে যে 3টা উপন্যাসের মধ্যে প্যাচ বেশি, সেই 3টা নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, তাহলে আমরা কপাল কুণ্ডলা আলোচনা করবো। কপাল কুণ্ডলা মানে হচ্ছে হতভাগিনী বা হতভাগ্য, অর্থাৎ যার কপাল খারাপ আর কি, যে মহিলা, সেই কপাল কুণ্ডলা। তো কপাল কুণ্ডলাতে দেখা যাচ্ছে যে এক ইংরেজ এক ব্রাহ্মণ কন্যাকে চুরি করে, সুন্দর এক কন্যাকে চুরি করে নিয়ে যাচ্ছে। তো সে যাত্রা পথে জাহাজ নষ্ট হয়ে গেলে তখন ওই ছোট বাচ্চাটাকে ওই সমুদ্রের পাশে এক বনে ছেড়ে দেয়। তখন ওই ছোট বাচ্চাটাকে, সে মেয়েটাকে এক কাপালিক হচ্ছে ধরেন যে মন্ত্র সাধনা করে, মানুষের নরবলি দিয়ে সেটার উপর বসে ভৈরবীর পূজা করে, সেরকম কাপালিক ভয়ঙ্কর। সে কাপালিক এই ছোট্ট মেয়েটাকে পিতৃস্নেহে বড় করে তোলে। আপাতত ঘটনাটা আমার এইখানে থাকুক। তারপরে আরেকটা ঘটনা, গ্রামের নাম হচ্ছে সপ্তগ্রাম। তো সপ্তগ্রামের এক যুবক, ব্রাহ্মণ যুবক, তার নাম হচ্ছে নবকুমার। তো নবকুমারের সাথে বিয়ে হয়েছে পদ্মাবতী নামের আরেক ব্রাহ্মণের মেয়ের বিয়ে হয়েছে। তো এই পদ্মাবতী পদ্মাবতী এবং পদ্মাবতীর পরিবার পূজা দিয়ে আসছিল মন্দির থেকে। হুট করে পাঠানরা কিন্তু অনেক ঝামেলা করতো, মুসলিম পাঠান, এরা ওই পদ্মাবতীকে তার পরিবার সহ হরণ করার পরে জোর জবরদস্তি করে ওই পদ্মাবতী এবং তার পরিবারকে জোর জবরদস্তি করে মুসলমান বানায়, মানে ধর্মান্তরিত করে ফেলে। তো যেহেতু ধর্মান্তরিত করে ফেলে, তখন ওই নবকুমারের পরিবার এবং নবকুমার এই পদ্মাবতীকে আর গ্রহণ করে না। তখন ওরা যে ধর্মান্তরিত হয়েছিল, সেই ধর্মান্তরিত হয়েই ওরা জীবনযাপন করে, এবং পদ্মাবতীর নতুন নাম হয় লুৎফুন্নেসা তার নতুন নাম হয়। তো এখন নবকুমার তার স্ত্রীকে হারিয়ে বা বিয়ে করেছে, এখন মোটামুটি তার কোনো পিছুটার নেই, সে ভ্রমণ করতে ভালোবাসে, সেখানে যায়। এখন তার গ্রামের লোকজন ইতে যাবে,
সমুদ্র দর্শনে যাবে, অর্থাৎ তীর্থে যাবে আর কি, তীর্থ দর্শনে যাবে। কিন্তু আমাদের যে নবকুমার সেও যাবে, কিন্তু সে মূলত ওই যে ধর্ম বা তীর্থ ওইটা তার গুরুত্বপূর্ণ না, সে মেনলি হচ্ছে ঘুরতে যাবে, ভ্রমণে যাবে। তো ভ্রমণে যখন যায় তখন ওই সময় সব নৌকাগুলা একসাথে যেত, কারণ তখন ওই যে বর্গি ছিল, অর্থাৎ পর্তুগিজ ডাকাত, বিভিন্ন ডাকাত পড়তো ওই সময়টাতে। তো আমরা ওই যে মোগলের শেষের সময়ের কথা বলছি আর কি। তারপরে একদিন নবকুমার গেল, যাওয়ার পরে ফেরার পথে তারা ঘন কুয়াশায় অন্যান্য নৌকাদের সাথে তাদের নৌকাটা হারায় গেছে। তো এখন রান্না করতে হবে, তো রান্না করতে নৌকাতে রান্না করতে হবে, এখন কাঠ দরকার। এখন কাঠ কাঠ আনতে যাবে, এখন বনে যে কাঠ আনতে যাবে সেটা সবাই ভয় পায়, কারণ বনের মধ্যে প্রচুর বাঘ থাকে। তখন নবকুমার ওইখানে কিন্তু বলা আছে যে তুমি উত্তম তাই বলি আমি অধম, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, পথিক তুমি পথ হারাইয়াছ, মানে এরকম যে ইগুলো আছে এটা কপালকুণ্ডলা লাইন এগুলা। হ্যাঁ, তো নবকুমার নামে বনের মধ্যে কাঠ সংগ্রহ করার জন্য, কাঠ সংগ্রহ করতে সে যখন যায় একটু দেরি হয়। তো দেরি হলে ওই নৌকার লোকজন ভাবে ওই ওদের মধ্যে কিন্তু আবার জোয়ার চলে আসছে, তো জোয়ার চলে আসলে কিন্তু করতে হবে, নৌকাটা ভাসাইতে হবে, যেহেতু দেরি হচ্ছে। তো ওইখান তীর্থযাত্রী যারা আছে তারা বলল যে নবকুমারকে মনে বাঘে খেয়ে ফেলছে, তো নবকুমারের জন্য আর অপেক্ষা করার দরকার নাই, যেহেতু জোয়ার চলে আসছে, জোয়ারের পানিতে সবাই তাদের নৌকাটা ভাসায় দেয় এবং তারা সপ্তগ্রামে ফিরে আসে। ফিরে এসে তারা প্রচার করে যে নবকুমারকে বাঘে খেয়ে ফেলছে। কি খেয়ে ফেলছে? বাঘে খেয়ে ফেলছে। আচ্ছা, আমাদের কাহিনী কিন্তু এইখান থেকে শুরু হয়েছে। ওটা ছিল প্রথম এর কি বলে একটা ভূমিকা ছিল। তো এখন তো বাঘে খেয়ে ফেলছে, তো ফেলছেই। এখন নবকুমার ওই বালুর মধ্যে ঘুমায় পড়ে। তো হুট করে তার এক কাপালিকের সাথে দেখা হয়। ওই যে কাপালিক একটা মেয়েকে বড় করেছিল, যার নাম কপালকুণ্ডলা। তো সেই কাপালিক একটা সময় জানতে পারে যে এই ছেলেটা হচ্ছে একটা ব্রাহ্মণ, এবং এই কাপালিক এই নবকুমারকে বলি দেওয়ার জন্য তাকে ধরে লতাপাতা দিয়ে বেঁধে রাখে, এই করে নানান ধরনের কাহিনী আছে। এবং তাকে হত্যা করার জন্য, বলি দেওয়ার জন্য খড়ক নিয়ে যায়। এখন ওই যে কপালকুণ্ডলা যে, তার খুব মায়া হয়, সে পরোপকারী, তখন সে এই খড়কটা লুকায় ফেলে এবং ওই এটাকে ছেড়ে দেয়, কি বলে নবকুমারকে ছেড়ে দিয়ে তারা দৌড়ায়া পালায়া যায়। তো পালায়া গেলে তারা এক স্থানীয় মন্দিরের এক অধিকারী ছিলেন, তার সহযোগিতায় সেখানে তারা বিয়ে করে। তো বিয়ে করে এখন নবকুমার তার যে গ্রাম, সে গ্রামে সে নিয়ে আসবে। তো গ্রামে যখন নিয়ে আসবে, তো রাস্তায় ওই যে এরকম পান্থশালা থাকে না, বিশ্রামখানা, এরকম বিশ্রামখানায় সে যখন বিশ্রাম নেয়, তখন ওইখানে তার দেখা হয় তার যে নবকুমার যে প্রথম স্ত্রী, তার নাম যে পদ্মাবতী, সে পদ্মাবতী এখন মুসলিম হয়ে গেছে। এবং মুসলিম হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বিভিন্ন মানে তার চলাচল কিন্তু মুসলিম যে বিভিন্ন শাসক যারা আছে, মোগল সম্রাট, বিভিন্ন এদের সাথে তার চলাফেরা, এবং সে মতি বিবি নামে ছদ্মবেশ ধরে কিন্তু বিভিন্ন কিছু কাজকর্ম করে, মানে কাজ করে, রাজনৈতিক কাজকর্ম করে। তো তার নাম হচ্ছে মতি বিবি, তার নামই হচ্ছে জীবন কি বলে উলুৎফন্নেসা, তার নামই আবার পদ্মাবতী। তো সে ছদ্মবেশে থাকে, মতি বিবির নামে ছদ্মবেশে থাকে। সে তার হাজব্যান্ডকে দেখে, অর্থাৎ নবকুমারকে দেখে সে আবার খুব আপ্লুত হয়, এবং সে যখন দেখে যে এই তার সাথে একটা অপরূপ সুন্দরী একটা মেয়ে, মানে কপালকুণ্ডলা, এটা দেখে সে আবার খুব কষ্ট পায়। তখন সে কপালকুণ্ডলাকে কিছু গহনা দেয়। কপালকুণ্ডলা আবার এই গহনাগুলো, সে তো বনে বসবাস করেছে, সে তো এই গহনার কোনো কিছু জানে না, তখন সে আবার ভিক্ষুকে এই গহনাগুলো দিয়েও দেয়। তো নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে তার গ্রামে, তার বাড়িতে উপস্থিত হলে সবাই খুব খুশি হয় এবং সবাই কপালকুণ্ডলাকে গ্রহণ করে নেয়। কিন্তু কপালকুণ্ডলা তো হচ্ছে সে প্রকৃতির দুহিতা, প্রকৃতির কন্যা। সে সাগর, বন জঙ্গলে বড় হয়ে উঠেছে, সাগর দেখে বড় হয়ে উঠেছে। সে ওই যে সাংসারিক ধর্ম যেটা আছে, বা সংসারের প্রতি তার যে মায়া, স্বামীর প্রতি তার যে কর্তব্য, মায়া, মমতা, বা মানে ৮-১০টা মেয়েদের যেরকম সাংসারিক চিন্তা, সাংসারিক জ্ঞান বা জীবনযাপন সম্পর্কে তার ধারণা থাকে, আমাদের এই কপালকুণ্ডলার সেই জ্ঞান নাই। সে একজন সরল মনের একটা মেয়ে।
এইদিকে আবার এই যে পদ্মাবতী ছদ্মবেশধারী যে পদ্মাবতী আছে, সে এই তার প্রথম যে স্বামী অর্থাৎ নবকুমারকে আবারও ফিরে পাওয়ার জন্য উৎগ্রীব হয়ে এই নবকুমারের গ্রামে চলে আসে। আর দেখতে দেখতে 1 বছর হয়ে যায় এবং ওই যে কাপালিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় কপালকুণ্ডলাকে খোঁজে এবং কপালকুণ্ডলাকে বলি দিতে সে একেবারে স্থির করে যে কপালকুণ্ডলাকে এটাকে বলি দিতেই হবে। তো কাপালিকের সাথে ঘটনাচক্রে দেখা হয় হচ্ছে এই পদ্মাবতীর, এবং পদ্মাবতী একটা ব্রাহ্মণ যুবকের বেশ ধারণ করে, ছদ্মবেশ ধারণ করে। এইদিকে আবার নবকুমারের বোন হচ্ছে শ্যামা সুন্দরী, তাকে ওষুধ দেওয়ার জন্য মানে গাছের ওষুধ দেওয়ার জন্য কপালকুণ্ডলা বনের মধ্যে যায়। তো বনের মধ্যে গেলে ওই যে পদ্মাবতী ছিল, সেই পদ্মা বলে একজন ব্রাহ্মণ যুবকের ছদ্মবেশ ধরে সে বলে যে আমি আসলে তোমার কাছে সাহায্য চাই। সেটা কী সাহায্য? বলে যে আমি তো নবকুমারকে চাই, আমি হচ্ছে নবকুমারের প্রথম স্ত্রী, তুমি চলে যাও। তো কপালকুণ্ডলা খুব অবাক হয় বা এরকম একটা ব্যাপার, এবং কপালকুণ্ডলা যখন ওই বনের থেকে ফিরে তখন সে কাপালিককেও দেখতে পায়, এবং কপালকুণ্ডলা বুঝতে বাকি থাকে না যে কাপালিক ওইখানে চলে আসে কিছু একটা করবে, এবং ওখানে একটা উড়ো চিঠি আসে এবং সেই উড়ো চিঠিতে লেখা থাকে যে তুমি দেখা করবা, এরকম লেখা থাকে। এইদিকে আবার কাপালিক চলে আসে হচ্ছে নবকুমারের কাছে, এসে বলে যে দেখো ওই যে ব্রাহ্মণ ছেলের সাথে যে ব্রাহ্মণ যুবকের সাথে যে কপালকুণ্ডলার কথা বলে এই ব্যাপারগুলো দেখায় এবং বলে যে দেখো তোমার স্ত্রী হচ্ছে অসতী, ওই ব্রাহ্মণের সাথে তার যোগাযোগ আছে এবং চিঠির মধ্যে এরকম লেখা আছে যে আমার সাথে দেখা করবা। মানে এই দিকেই হচ্ছে নবকুমার কপালকুণ্ডলাকে অবিশ্বাস করা শুরু করে দিয়েছে, এবং ওই কাপালিক তখন একটা সুরা পান করায়, একটা মদ্য পান করায় অন্যরকম। এটা পান করানোর মানে অনেকটা টাইপের আর কি, মানে এটা কি বলে টনিক বা বিভিন্ন অসৎ উদ্দেশ্যে যে বিভিন্ন পানীয় পান করায় মস্তিষ্ক বিকৃত করে ফেলে। তো এরকম নবকুমারের মস্তিষ্ক বিকৃত করে ফেলে এবং নবকুমারকে বারবার বলে যে ওর মানে কপালকুণ্ডলার শাস্তি হচ্ছে ওরে ওই শ্মশান ভূমিতে নিয়ে যেতে হবে এবং ওরে বলি দিতে হবে। বলি দেওয়া হচ্ছে একমাত্র শাস্তি হচ্ছে ওই কপালকুণ্ডলা, এবং বারবার উত্তেজিত করে সুরা খাওয়ায় বারবার উত্তেজিত করে, এবং তখন নবকুমার কপালকুণ্ডলাকে সেই শ্মশান ঘাটের দিকে টেনে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেখানে কী করবে? কপালকুণ্ডলার বলি দেওয়া হবে। তো বলি দিতে যাবে, তখন কাপালিক বলে যে বলি পরে দিবা, আগে হচ্ছে তাকে স্নান করায় নিয়ে আসো, মানে পবিত্র করে নিয়ে আসো স্নান। তো স্নান করায় যখন নিতে আসে তখন নবকুমার শুধু একটা কথা জিজ্ঞেস করে যে তুমি একবার বলো যে তুমি অসতী নও, তুমি অবিশ্বাসী নও, তুমি বিশ্বাসঘাতিনী নও, তুমি একবার বলো। তখন কপালকুণ্ডলা বলে দেয় সব, যে আসলে ওই যে ব্রাহ্মণকে তুমি দেখছো এটা আসলে পুরুষ না, এটা হচ্ছে তোমার প্রথম স্ত্রী পদ্মাবতী, সে তোমাকে চায়, এরকম যখন বলে দেয় তখন তো নবকুমারের নবকুমার কিন্তু মন থেকে একবারও বিশ্বাস করে নাই যে কপালকুণ্ডলা এরকম হতে পারে, মন থেকে কিন্তু বিশ্বাস করে না। তখন ওই যে বালির যে পার, ওই বালির পার নদীর পাশে বালির পার, ওই বালির পাড়টা ভেঙে স্রোতের মধ্যে কপালকুণ্ডলা পড়ে যায়। তো পড়ে গেলে সাথে সাথে নবকুমারও ঝাঁপ দেয় এবং তাদের দুজনেই শরীর সমাধি হয়। এই হলো আমাদের উপন্যাস। তো এখন এই উপন্যাসের মধ্যে আবার দেখা গেছে স্বপ্নের একটা ব্যাপার থাকে, মানে আগের উপন্যাসের মধ্যে স্বপ্নের একটা ব্যাপার ছিল, স্বপ্নে আগে থেকে বুঝতে পারে, এরকম স্বপ্ন কিংবা ওই বিভিন্ন ধর্মীয় সাইন এগুলো ইউজ হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস, মানে রোমান্স উপন্যাস। রোমান্স কি জিনিস? রোমান্স মানে হচ্ছে শিহরণ। ধরেন আপনি কোথাও দেখা করতে গিয়েছেন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে, প্রথম সাক্ষাতে প্রথম দেখায় আপনি যে তার হাত ধরেছেন, আপনার শরীর যে কেঁপে উঠেছে, বা প্রথম আলিঙ্গনে আপনার শরীর যে কেঁপে উঠেছে, এটা রোমান্স। আবার এই কাঁপুনিটা যদি ধরেন আপনি নাগরদোলায় উঠলেন, তখন আপনার কাঁপুনি হয়েছে, ওইটাও রোমান্স। বা আপনি কোনো একটা ভ্রমণ করেছেন খুব ভয়ঙ্কর একটা জায়গা, তখন আপনার ওই যে ভয় লাগছে এবং আনন্দ লাগছে, এটাও রোমান্স। তার মানে রোমান্স মানে হচ্ছে শিহরণ। তাহলে এই উপন্যাসটার মধ্যে শিহরণ আছে, এবং বলা হচ্ছে যে পথিক তুমি পথ হারাইয়াছ, এটা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ বলা হচ্ছে।
যদিও কপালকুণ্ডল লাগে দুর্গেশনন্দিনী উপন্যাস প্রকাশিত হয়েছে, কিন্তু কপালকুণ্ডলার মধ্যে সেই রোমান্সধর্মী ব্যাপারটা বেশি আছে, সংলাপগুলো সুন্দর। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রোমান্সধর্মী উপন্যাস কোনটা, কপালকুণ্ডলাকে দেওয়া শ্রেয়। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, কোনো কোনো সমালোচক বলেছেন যে না, এই রোমান্সের ব্যাপারটা দুর্গেশ নন্দিনী থেকে শুরু হয়েছে, তবে এটার একটা পূর্ণাঙ্গ রূপ আমরা কপালকুণ্ডলার মধ্যে পাই। এই হচ্ছে মোটামুটি কাহিনী। আপনারা আসলে এই কাহিনীটা আমি এখানে লিখে রেখেছি, আমি যেভাবে বলেছি তার চেয়ে সুন্দর করে লিখেছি, আপনারা এখান থেকে খুব চমৎকার করে পড়তে পারবেন। এই কাহিনীগুলো মানে লেখা এটা কঠিন কাজ, মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। একটা উপন্যাস নিয়ে কাজ করতে অনেক টাইম লাগে, একটা উপন্যাস পড়া, কাজ করা বা আগের রেফারেন্সগুলো বের করা, এগুলো অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার। তো আপনাদের জন্য সেই ব্যাপারগুলো নিয়ে এসেছি এবং সুন্দর করে লিখে দিয়েছি। এবং আমার বইয়ের মধ্যে বাংলা সাহিত্যে যত ভালো ভালো উপন্যাস আছে, গল্প আছে, এইগুলো আমি কাহিনী দিয়ে দিব আমার পাঠকদের জন্য, যারা খুব সহজে একবার পড়তে পারে, এটার মধ্যে কী আছে বুঝতে পারে। এতে চরিত্রের নামগুলো মনে থাকবে, ঘটনাটা কি এটা মনে থাকবে, এখানটা উপন্যাসটা কী নিয়ে এটা মনে থাকবে। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছে আমাদের বিষ বৃক্ষ। বিষ তো বিষ, মানে বিষ বৃক্ষ মানে কি, বিষরূপ বৃক্ষ মানে বিষের বৃক্ষ। হ্যাঁ, তো দেখেন এই বিষবৃক্ষ উপন্যাসের বিষবৃক্ষ কাকে বলা হচ্ছে জানেন? বিধবাদের বিষবৃক্ষ বলা হচ্ছে। বিষবৃক্ষ উপন্যাসটা যে নায়ক, তার নাম হচ্ছে নগেন্দ্রনাথ। এই নগেন্দ্রনাথ আমরা মনে থাকে না। গোবিন্দপুরের এক যুবক, 30 বছরের যুবক, জমিদার যুবক নগেন্দ্রনাথের স্ত্রী সূর্যমুখী। তো সূর্যমুখী এবং নগেন্দ্রনাথ, তাদের মধ্যে খুব সাংসারিক সম্পর্ক, খুবই ভালো এবং খুবই ভালো প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে খুব সম্পর্ক ভালো। ব্যবসার কাজে সে কলকাতা যাচ্ছে, নৌকা দিয়ে যাচ্ছে, তার বউ বলছে দ্রুত চলে আসার জন্য, এবং ঝড় তুফান দেখে যেন যায়। আগে তো নৌকা বা যানবাহন ছিল নৌকা ছিল যানবাহন, এখন যাচ্ছে। ঝড়ের কবলে পড়ে নগেন্দ্রনাথ সে নৌকা থেকে নামতে বাধ্য হলো এবং একটা গ্রামে গিয়ে আশ্রয় নিল, এবং একটা গৃহস্থের ঘরে আশ্রয় নিল, এবং সেই বৃদ্ধ গৃহস্থ মারা গেল একটা মেয়েকে রেখে, তার বয়স 13 বছর। মেয়েটার নাম হচ্ছে কুন্দনন্দিনী। 13 বছরের এই যুবতীকে ওই গ্রামের কোনো মানুষ গ্রহণ করছে না, এবং তার কোনো আত্মীয় স্বজন নেই, বলছে অনেক দূরে নাকি মাসির বাড়ি আছে, এই বাড়ি আছে, কেউ গ্রহণ করছে না। এদিকে আবার কুন্দনন্দিনী কান্নাকাটি করছে। এখন নগেন্দ্র, সে তো একজন ভালো মনের অধিকারী একজন যুবক, সেও কোনো অত্যাচারী লোক না, তার মন ভালো। সে চিন্তা করছে এই মেয়েটাকে কোথায় রেখে যায়। তখন চিন্তা করলো যে আচ্ছা, তার মেয়েটাকে কলকাতায় নিয়ে যায়, কারণ কলকাতায় তার বোনকে বিয়ে দিয়েছে। তো সেই বোনের বাসায় সে যদি মেয়েটাকে নিয়ে যায়, ওখানে হয়তো কিছুদিন থাকবে। তখন সে তার এই মেয়েটাকে সে তার বোনের নাম হচ্ছে কমলমণি, তার বোন কমলমণির বাড়িতে নিয়ে যাওয়ার পরে এখান থেকে সে চিঠি লেখে, তার স্ত্রী সূর্যমুখীকে চিঠি লেখে যে এরকম একটা মেয়েকে পাওয়া গেছে, 13 বছর বয়স, এত সুন্দর দেখতে এবং কাজকর্ম খুব ভালো পারে, সে এখন এখানে আছে। তখন সূর্যমুখী তার হাজব্যান্ড অর্থাৎ নগেন্দ্রকে চিঠি লেখে যে দ্রুত চলে আসো এবং মেয়েটাকে সাথে নিয়ে আসো, কারণ সূর্যমুখীকে দেখাশোনা করতো তার দূর সম্পর্কের এক সে ভাই বলে ডাকতো, তার নাম হচ্ছে তারাচরণ। সে এখন শিক্ষক, একটা স্কুলের শিক্ষক। সে চিন্তা করে সে তারাচরণের সাথে এই মেয়েটার বিয়ে দেবে, এই মনে মনে চিন্তা করে, এবং বারবার অনুরোধ করে মেয়েটাকে যেন নিয়ে আসে, অর্থাৎ এই গোবিন্দপুরে নিয়ে আসে। নগেন্দ্র 2-3 দিন পরে এই যে মেয়ে কুন্দনন্দিনী 13 বছরের যুবতী, তাকে নিয়ে আসে এই গোবিন্দপুরে। নিয়ে আসার পরে তাকে সবাই খুব সুন্দর করে গ্রহণ করে, এবং সূর্যমুখী এই কুন্দনন্দিনীর জন্য একজন দাসী ঠিক করে দেয়, তার নাম হচ্ছে হীরা দাসী। কি দাসী? হীরা দাসী। তো হীরা দাসী এবং সূর্যমুখীর ইচ্ছার ফলে
কুন্দনন্দিনীর সাথে বিয়ে হয়ে যায় তারাচরণের। তো তারাচরণ তিনি একজন শিক্ষক, খুব প্রগতিশীল একজন শিক্ষক, এবং তিনি ব্রাহ্ম, যে কারণে প্রগতিশীল একটু বেশি ছিল, এবং তিনি মোটামুটি তার বন্ধু বান্ধব সবার সাথে তার স্ত্রী কুন্দনন্দিনীকে পরিচয় করিয়ে দেন। এবং তারাচরণ একটা বন্ধু ছিল, সেও জমিদার, তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ। ওই দেবেন্দ্রনাথ আবার এক অসভ্য মহিলাকে বিয়ে করেছিল। সেই মহিলা তারা এই পরিমাণ জ্বালা যন্ত্রণা করেছে, সে এখন পরে বাইরে থাকতে তার চরিত্র দুশ্চরিত্র হয়ে গেছে, অর্থাৎ সে নারী লোভী হয়ে গেছে। সে খারাপ জায়গায় থাকে, মদ্যপান করে, এবং সে খারাপ লোক হয়ে গেছে দেবেন্দ্র। সে দেবেন্দ্র তার বন্ধু তারাচরণের যে স্ত্রী অর্থাৎ কুন্দনন্দিনীর দিকে সে নজর দেয়। 3 বছরের মধ্যে কুন্দনন্দিনীর সুখের সংসার শেষ হয়ে যায়, কারণ তারাচরণ হুট করে একটা জ্বরে মারা যায়। জ্বরে যখন মারা যায়, এখন তারাচরণ মারা গিয়েছে, হাজব্যান্ড মারা গেছে, বাচ্চাও নেই। এখন কুন্দনন্দিনীর আবারও স্থান হয় এই গোবিন্দপুরের জমিদার নগেন্দ্রনাথ আর হচ্ছে তার স্ত্রী সূর্যমুখীর কাছে। তো সূর্যমুখী তখন তার তো আর করার কিছু নেই, যেহেতু কুন্দ আবার ফিরে আসছে। আচ্ছা, কুন্দনন্দিনী না বলে আমরা শুধু কুন্দ বলবো, কুন্দ বলা আছে। কুন্দ তখন তার 13 বছর পরে যদি তার বিয়ে হয়, আর 3 বছর পরে তার বয়স হচ্ছে 17-18, 16-17, তাহলে 16-17 বছরের একটা মেয়ে যার বিয়ে হয়েছে, এই মেয়েটা এমনিতেই কিন্তু দেখতে অনেক সুন্দর থাকার কথা। এই টাইমটাতে মেয়েদের চেহারা নমুনা সব কিছু বা সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে 16-17-18 বছর এই টাইমটাতে। এখন এই কুন্দ কিন্তু অনেক সুন্দরী। এখন নগেন্দ্রনাথ সে এই কুন্দকে দেখে কুন্দর রূপের আগুনে পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এবং সে কুন্দকে দেখতেই পারে না, এমন একটা ভাব করে নগেন্দ্রনাথ জোর করে কুন্দ থেকে দূরে থাকতে চায়, অর্থাৎ স্বাভাবিক যে আচরণটা এটা সে করে না, জোর করে। এটা আবার সূর্যমুখী লক্ষ্য করে। তো এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য হচ্ছে, ঝামেলা হচ্ছে, এবং সূর্যমুখী কিন্তু বুঝতে পারতেছে যে এই সূর্যমুখীর জন্য নগেন্দ্রনাথ এইভাবে একদম পাগলের মতো হয়ে গেছে। নগেন্দ্রনাথ খায় না, লয় না, সে এখন মদ্যপান করা শুরু করেছে। তার চোখের সামনে একদম একটা কি বলে, তার স্বামী এইভাবে বিপদে চলে যাচ্ছে এমন একটা নারীর জন্য। এইদিকে আবার ওই যে দেবেন্দ্রনাথ, দুশ্চরিত্র দেবেন্দ্রনাথ, জমিদার দেবেন্দ্রনাথ, তারাচরণের বন্ধু, সে আবার যেহেতু এখন তার বন্ধু তারাচরণ মারা গেছে, সে এখন ভাবছে যে এখন তো ওই কুন্দ তো ফ্রি, সে তো বিধবা, এখন কুন্দকে কিভাবে সে কাছে পাবে। এটা নিয়ে সে একটা হরিদাসী নাম ধারণ করে, সে একটা বৈষ্ণবীর নাম ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ মেয়ের ছদ্মবেশ ধারণ করে এই কুন্দনন্দিনীকে দেখতে আসে এই সূর্যমুখীর বাড়িতে, অর্থাৎ দেবেন্দ্র বাড়িতে দেখতে আসে এবং বারবার সে কুন্দর সাথে শুধু কথা বলতে চায়। এটা দেখে সূর্যমুখী যেহেতু ব্রিলিয়ান্ট মেয়ে, সে তার সন্দেহ হলে সে তার ওই যে হীরা দাসী, যে অর্থাৎ এই কুন্দর জন্য যে দাসী যে জোগাড় করেছে হীরাকে বলে যে তুমি এটা অনুসন্ধান করে বের করো যে এই বৈষ্ণবী আসলে কি বৈষ্ণবী না সেটা কে, বা সে শুধু খালি কুন্দের সাথে কথা বলতে চায় কেন। তখন হীরাদাসী ওই বৈষ্ণবীর পিছনে যায়, গিয়ে দেখে এটা আর কেউ নয়, এটা হলো ওই যে তারাচরণের যে বন্ধু দেবেন্দ্রনাথ, জমিদার দেবেন্দ্রনাথ, সে দুশ্চরিত্র, সে মূলত এখানে কুন্দকে পটাইতে, কুন্দকে কুপ্রস্তাব দিতেই সে এখানে আসছে। এইটা শুনে সূর্যমুখী কুন্দর প্রতি ব্যাপক রাগারাগি করে এবং কুন্দকে বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। রাতের বেলা কুন্দ বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এবং ঝড় তুফান অন্ধকারের মধ্যে শেষ পর্যন্ত সে তার দাসী হীরাদাসী, ওই হীরাদাসীর বাড়িতেই আশ্রয় গ্রহণ করে। তো হীরাদাসীর বাড়িতে আশ্রয় গ্রহণ করে এটা জানার পরে ওই যে দেবেন্দ্র সে এটা শোনার পরে সে হীরাদাসীর সাথে প্রেমের অভিনয় করে। হীরাদাসী সে কিন্তু আবার বিধবা ছিল। সে দেবেন্দ্র যেহেতু জমিদার, দেবেন্দ্র দেখতেও সুন্দর, দেবেন্দ্র প্রেমে পড়ে হীরাদাসী
এবং হীরা দাসীর সাথে প্রেমের অভিনয় করে হচ্ছে দেবেন্দ্র। মূলত প্রেমের অভিনয় করে হীরা দাসীর বাড়িতে গিয়ে সে আসলে কুন্দকে পেতে চায়। তো একটা সময় হীরা দাসী বুঝে ফেলে যে আরে আমি আমি এই দেবেন্দ্রকে ভালোবাসলে কি হবে, দেবেন্দ্র তো আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে কুন্দকে। এই জন্য সে কুন্দের প্রতি তার ব্যাপক প্রতিহিংসা জেগে ওঠে এবং দেবেন্দ্রের প্রতি তার প্রচুর প্রতিহিংসা জেগে ওঠে। এখন হীরা দাসীর হলো দুইজন সূত্র, এক হলো কুন্দ আর এক হচ্ছে দেবেন্দ্র। তখন সে এক কবিরাজের কাছ থেকে গিয়ে 50 টাকা দিয়ে সে শিয়াল মারার বিষ আনে। শিয়াল মারার কথা বলে সে বিষ নিয়ে আসে 50 টাকা, ওই সময় 50 টাকা মানে অনেক টাকা। তো 50 টাকা দিয়ে বিষ নিয়ে আসে সে নিজে খাওয়ার জন্য। কিন্তু একটা সময় তার মনে হয় যে সে কেন খাবে, সে কেন কী দোষ করেছে, দোষ যদি করে থাকে তাহলে তার সাথে প্রতারণা করেছে সেই দেবেন্দ্র, সুতরাং ওই বিষটা খাওয়া উচিত দেবেন্দ্রর, অথবা দেবেন্দ্র যাকে ভালোবাসে কুন্দনন্দিনী, ওই কুন্দনন্দিনীর বিষ খাওয়া উচিত, আমি কেন বিষ খাবো। ঠিক আছে। তো আচ্ছা, আমি একদম মনে হয় ঈদ 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 শেষের দিকে চলে যাচ্ছি। এর আগে আরও কিছু ঘটনা দেখি। ওই যে কুন্দনন্দিনী ওখানে ওই বাড়িতে গিয়েছিল না, তো কুন্দনন্দিনী আবার একটা সময় ফিরে আসে। কুন্দনন্দিনী চলে যাওয়ার পরে এদিক দিয়ে আবার কী বলে নাম কি তার, নগেন্দ্র, সে নগেন্দ্র তো নাও খাওয়া ছেড়ে দেয়। তখন কুন্দনন্দিনী আবার ফিরে আসে কয়েকদিন পরে। ফিরে আসার পরে কুন্দনন্দিনীর অনেক খুশি হয়, কি বলে নগেন্দ্র খুশি হলে সূর্যমুখী চিন্তা করে যে কুন্দর সাথে বিয়ে দেবে, তার হাজব্যান্ডকে বিয়ে দিয়ে সে চলে যাবে। যে কথা সেই কাজ, কুন্দর সাথে নগেন্দ্র বিয়ে দিয়ে সে 2 দিনের মধ্যে চলে যায়। তো চলে যাওয়ার পরে নগেন্দ্র আবার বুঝতে পারে এই সূর্যমুখীকে সে অনেক বেশি মিস করে। তো মিস করার পরে সে এই কুন্দনন্দিনীর প্রতি নজর দিতে পারে না এবং সে সূর্যমুখী খুঁজে বের করার জন্য দিকে দিকে লোক পাঠায়, সে নিজেও বের হয়, কিন্তু কোথাও ওই সূর্যমুখী পাওয়া যাচ্ছে না। সূর্যমুখী পথে হাঁটতে এক সাধু, এরকম কি নাম, বৈষ্ণবী বা সাধু এরকম একজন আছে, ওর কাছে আশ্রয় গ্রহণ করে। তা আশ্রয় গ্রহণ করলে সে বলে যে সে মৃত্যুর আগে তার স্বামীকে একবার দেখতে চায়, নগেন্দ্রকে দেখতে চায়। তখন সেই এখানে লেখা আছে যে একার সাথে ব্রহ্মচারী তো সেই ব্রহ্মচারী চিঠি লেখে হচ্ছে গোবিন্দপুরে যে আপনার স্ত্রী এখানে আছে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান বা দেখতে চায়। তখন নগেন্দ্র এই গোবিন্দপুর ছিল না, সে তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে কাশিতে চলে গিয়েছিল। তখন চিঠিটা আবার কাশিতে পাঠানো হয়। তো চিঠিটা পাওয়ার পরে ওই জায়গার নাম হচ্ছে মধুপুর। সে দ্রুত মধুপুর ফিরে আসার পরে দেখে যে বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিল সূর্যমুখী, সেই বাড়িটা পুড়ে গেছে এবং সূর্যমুখী পুড়ে মারা গেছে এরকম শুনে তখন সে খুব কষ্ট পায়া সে ফিরে আসার পরে আমাদের কি বলে নগেন্দ্র একটা কথাও সে কুন্দর সাথে বলে না, কুন্দ এদিক দেয় একা, একটা কথাও বলে না। তো সে মন খারাপ করে সূর্যমুখীর ঘরে যায়। সূর্যমুখীর ঘরে গেলে তার প্রথম স্ত্রী সূর্যমুখীর বিভিন্ন স্মৃতি মনে পড়ছে। হুট করে দেখে তার পিছনে সূর্যমুখী চলে আসছে। আরে সূর্যমুখী না মারা গিয়েছিল পরে? তখন সূর্যমুখী বলে সে আসলে মারা যায় নাই, ওই বাড়িতে তার সাথে যে ছিল সেই মহিলাটা মারা গিয়েছে, সে মারা যায় নাই। তো সূর্যমুখীকে দেখে তো গোবিন্দ ব্যাপক খুশি, কিন্তু গোবিন্দ একটা কথা কার সাথে বলে না, ওই কুন্দর সাথে বলে না। এই জন্য কুন্দ খুব মন খারাপ করে পাশের রুমে বসে কান্না করতে থাকে। এই মুহূর্তে কিন্তু আবার আসে, ওই যে হীরাদাসী, সেই হীরাদাসী ওই যাতে সে খাওয়ার জন্য কি বলে বিষ খাওয়ার জন্য যে বিষটা সে কিনছিল সেই বিষটা নিয়ে আসা বলে তুমি কেন কান্না করছো, আমার মতো কষ্ট হইলে তুমি কবেই আত্মহত্যা করতা। এই যে আত্মহত্যা শব্দটা এই প্রথম কুন্দনন্দিনী শিখলো, বুঝলো, তার মাথা মধ্যে কাজ করতেছে আত্মহত্যার ব্যাপারটা, যে আমি হইলে কবে আত্মহত্যা করতাম। এই যে দেখো, এই যে আমি আত্মহত্যার আছে এই বিষ আছে, তখন এই বিষটা সে কুন্দকে দিলে কুন্দ বিষটা খেয়ে নিলে এদিকে আবার সূর্যমুখী ফিরে আসছে। এই উপলক্ষে কিন্তু আবার ওই যে নগেন্দ্রর যে বোন হীরা কি মণি, নামগুলো মনে থাকে না,
আচ্ছা, ও বোন ফিরে আসছে লেখা আছে, নাম কি? কোমল 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 হীরা। আচ্ছা, নামটা দেখি, নামটা কেন কমল, কমলমণি। তো এই কমলমণি ফিরে আসে, সে কমলমণি এসে সে শঙ্খধ্বনি বাজায়, খুব আনন্দ করে। তো তখন তারা যখন এর ঘরে যায়, কুন্দর ঘরে যায়, গিয়ে দেখে কুন্দ বিষ খেয়েছে। তখন ডাক্তার কবিরা জানে, ডাক্তার আনে, ডাক্তার আনার লাভ নেই, কুন্দ মারা যায়। তো কুন্দ মারা গেলে আবারও নতুন করে সূর্যমুখী এবং গোবেন্দ্র, মানে গোবেন্দ্রনাথ, সরি গোবেন্দ্র কেন বলছে, নগেন্দ্র, নগেন্দ্র, আমি মানে গোবেন্দ্র আর দু একবার বলছি না, আচ্ছা বললে আপনারা নগেন্দ্র পড়ে নেবেন। তো সেই নগেন্দ্র, হ্যাঁ, তো সেই নগেন্দ্র, সেই নগেন্দ্র এবং সূর্যমুখীর আবার নতুন করে সংসার সংসার শুরু করে এবং শেষ হয়। তো এইখানে বলা হচ্ছে, মানে বঙ্কিমচন্দ্র বলেছেন যে আমরা এইখানে বিষবৃক্ষ সমাপ্ত করলাম, আশা করি এখান থেকে ঘরে ঘরে অমৃত ফলবে। মানে ওই যে কুন্দনন্দিনীকে সে বিষবৃক্ষ বলছে, আসলে কুন্দর তো এখানে কোনো দোষই নেই। সে হচ্ছে একটা ভাগ্য বিড়ম্বিত মেয়ে, তার আত্মীয় স্বজন কেউ নেই, তার বাবা মা মারা গিয়েছে, এবং কুন্দর নগেন্দ্রের ইচ্ছাতে সে কলকাতা গেল, সূর্যমুখীর ইচ্ছাতে সেই সংসারে আসলো, সূর্যমুখীর ইচ্ছাতে সে বিয়ে করলো, সূর্যমুখীর ইচ্ছাতে সে তার আবার তার স্বামীকে বিশ্বাস করলো, সূর্যমুখী আবার বের করে দিল। মানে যা যা করা দরকার সব হচ্ছে পুতুল। কে পুতুল? কুন্দর হাতের পুতুল। কুন্দর তো কোনো দোষ নেই, কিন্তু উপন্যাসের মধ্যে কুন্দর প্রতি দেখবেন সহানুভূতি না, সহানুভূতি দেখবেন সূর্যমুখীর প্রতি। অর্থাৎ বঙ্কিমচন্দ্র মনে করছেন যে সমাজে এইসব সুন্দরী বিধবারা, এরা যেন বোঝা, এরা হচ্ছে এক একটা বিষ বৃক্ষ, এরা যত দ্রুত মরবে ততই ভালো। বঙ্কিম কিন্তু একটাবার কিন্তু মানে তিনি বঙ্কিম যদি চাইতেন তাহলে কুন্দর হয়তো নিশ্চয়ই একটা পরিণতি দিতে পারতেন, অন্য কোনো পরিণতি দিতে পারতেন, ভালো কিছু দিতে পারতেন। কিন্তু বঙ্কিমচন্দ্র মনে করতেছেন যে না, এখানে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই যে নীতিবাদী বঙ্কিম জোর করে এইসব বিধবাদের মেরে ফেলছেন। আমরা কৃষ্ণকান্তের রুহিল যে উপন্যাস দেখবো, সেখানে আমরা দেখব জোর করে রোহিণীকে গুলি করে, পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মানে একটা চরিত্র মেরে ফেলছে হুট করে। অর্থাৎ সমাজে এই যে যারা বিধবা আছে, এদেরকে তিনি বিষ বৃক্ষ বা সমাজের জন্য ক্ষতিকর বলে মনে করছেন। অথচ যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বিধবা বিবাহের কথা বলছেন, তিনি কিন্তু একটা বারো বিধবার যে আবার নতুন করে বিয়ে হতে পারে, তাদের যে জীবন আকাঙ্ক্ষা আছে, তাদের যে বাঁচার অধিকার আছে, এইটা না দেখিয়ে বরং উল্টা জিনিস দেখিয়েছে। তিনি দেখাচ্ছেন যে সমাজে, ধর্মে যে না, এইসব বিধবা যারা আছে এরা যত দ্রুত মরবে, বরঞ্চ এদেরকে যদি স্বামীর সাথে যদি এদেরকে পুড়িয়ে ফেলায় তবেই সমাজে ধর্মে মঙ্গল, এটা মনে করছেন বঙ্কিম। এই জন্য আমরা বলছি যে শিল্পী বঙ্কিম বারবার ব্যক্তি বঙ্কিমের কাছে পরাজিত হয়েছে, এবং নীতিবাদী বঙ্কিম, ব্যক্তি যে বঙ্কিম, তার যে মানসিকতা, এইটাই শেষ পর্যন্ত আমরা উপন্যাসে দেখি প্রতিষ্ঠিত হয়। কমলমণি, হ্যাঁ। তো এই হলো মোটামুটি আমাদের উপন্যাস। তো এই উপন্যাসটাকে বুঝতে পেরেছেন, আমরা তিনটা উপন্যাস আলোচনা করলাম, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা এবং বিষবৃক্ষ। এরপরে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব হচ্ছে রাজসিংহ উপন্যাস, আলোচনা করব কৃষ্ণকান্তের উইল, তার যে উপন্যাসগুলো আছে এর মধ্যে মোট উপন্যাস হচ্ছে 5টা উপন্যাস সবচেয়ে ভালো, সেই 5টা উপন্যাস আমরা আলোচনা করব। বাকি উপন্যাসগুলো আমরা কাহিনী দিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কোন উপন্যাসে কী আছে এবং চরিত্রগুলোকে কে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে বঙ্কিমের বাকি উপন্যাসগুলো আলোচনা করব। আগামী ক্লাস বলতে আগামীকাল আলোচনা করে আগামীকাল আমাদের রুটিনে যে অংশগুলো দেওয়া আছে সেই অংশগুলো শেষ করব। অর্থাৎ আগামীকাল আমাদের ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে জানাবেন, এবং এটা আপনাদের উপকারী হচ্ছে কিনা, বা আমি যে স্টাইলে ক্লাস নিচ্ছি এই স্টাইলটা ঠিক আছে কিনা, নাকি আপনারা চান যে উপন্যাসে, মানে তিনি এই উপন্যাস লিখছেন, উপন্যাসে এই আছে বলে শেষ করে দেব, এটা চান, না বিস্তারিত যেভাবে পারছে এটা চান, একটু কমেন্ট করুন। যদি আপনারা বিস্তারিত চান তাহলে আমি কিন্তু মোটামুটি আমি চেষ্টা করছি একদম শুরু থেকেই আপনাদের বিস্তারিত বলার জন্য এবং কাহিনীগুলো বলার জন্য, যে কোন উপন্যাসের মধ্যে কী আছে, যাতে আপনারা খুব সহজেই আপনাদের উপন্যাসের যে চরিত্রগুলোর নাম এবং বিষয় আশয়গুলো আপনাদের মাথার মধ্যে ঢুকে। আচ্ছা, বিস্তারিতই পড়তে যাচ্ছেন, আচ্ছা বিস্তারিত যে পড়তে যাচ্ছেন, তাছাড়া আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো এখানে রিটেন ফর্মে আছে, মানে আমার কথা কেউ বুঝতে না পারলেও এখানে উপন্যাসের কাহিনীটাই যেভাবে লেখা আছে, আপনি চাইলে একবার পড়লেই আপনার টোটাল উপন্যাসের কাহিনীটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে এবং চরিত্রের নামগুলো ঢুকে যাবে। আশা করছি আপনাদের কোনো ভুল হবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, বিস্তারিত আগামী ক্লাসে। তাহলে আগামীকাল আবারও দেখা হচ্ছে রাত 10টায়।
আমরা হচ্ছে বঙ্কিমের বাকি উপন্যাসগুলো আলোচনা করব, এবং আমাদের কালকে হয়তো বিষাদ সিন্ধু আছে, এটা কাহিনীটাও বলবো। আর বাকিগুলোর মধ্যে মনে কাহিনী নাই আর কি। ওকে, ঠিক আছে। আগামীকাল বঙ্কিমের বাকি উপন্যাস প্লাস হচ্ছে আমাদের বাকি যেগুলো আছে ওগুলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা থাকলো। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি। হ্যাঁ, সুস্থ থাকতে পারি, যেন আমি ভালো থাকি এবং কাজ করতে পারি। এবং একজন মনে হয় বইটা কবে আসবে এটা জিজ্ঞেস করেছিলেন, বাংলা এই সাহিত্যের বইটা তো ধরেন বাজারে যে প্রচলিত যে বইগুলো আছে এইভাবে যদি আমি বের করতে চাই তাহলে তো আমি আজকেই বের করতে পারি, আমার তো সব কিছু রেডি। কিন্তু বাজারে প্রচলিত যেভাবে আছে সেভাবে তো আমি বই করব না। আপনারা নিশ্চয়ই আমার বাংলা ব্যাকরণ বইটাও দেখেছেন যে বাজারে প্রচলিত যে ব্যাকরণ আছে সেইভাবে বের করলে অনেক আগে বের করা যেত, সেটা আমি করিনি। যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে, যতক্ষণ পর্যন্ত এটা ব্যতিক্রমী কিছু না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কী করবো না, বের করবো না। তো আশা করছি এই বছরই, অর্থাৎ আমি নভেম্বরের কথা বলছিলাম, নভেম্বরে তো সামনের মাস পারবো কিনা জানি না, ডিসেম্বরের মধ্যেই ইনশাআল্লাহ বইটা বের করে ফেলবো। কারণ এর মধ্যে আপনাদের ক্লাসও শেষ হয়ে যাবে, আর দেখি আর একটু অতিরিক্ত ক্লাস টাস নেওয়া যায় কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ।